but it's an extraordinary experience for me to be here tonight and who made me so proud. Thank you very, very much. নমস্কার। আজকে আমরা যে বিশেষ পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তার নাম সত্যজিতের মহাভারত। আপনার অল্প বিস্তর সকলেই এই ব্যাপারটি অবগত আছেন যে ২রা মে আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তথা চলচ্চিত্র নির্মাতা, লেখক, ইলাস্ট্রেটর সত্যজিৎ রায়ের জন্মদিন। এবং আমি যেহেতু একজন চলচ্চিত্র প্রেমিক বা অল্প বিস্তর চলচ্চিত্র নির্মাতাও বলা চলে, এবং আমি যেহেতু সত্যজিৎ রায় নামাঙ্কিত যে ফিল্ম স্কুলটি রয়েছে SRFTI তার ছাত্র অ্যালুমিনাই, তাই আমার সত্যজিৎ রায় সম্বন্ধে একটি মারাত্মক আগ্রহের জায়গা রয়েছে। তার কাজকর্মগুলোকে বোঝা, সে সম্বন্ধে অল্প বিস্তর পড়াশুনো করা, এই সমস্ত ব্যাপারটি নিয়েই আমার একটা প্রচন্ড আগ্রহের জায়গা যেমন রয়েছে, ঠিক এতদিনে আপনারা এটাও বুঝে গিয়েছেন যে মহাভারত সম্বন্ধে আমার যথেষ্ট আগ্রহ এবং পড়াশুনোর ইচ্ছে রয়েছে। কাজেই যখন এই সত্যজিৎ রায়ের উদ্দেশ্যে একটি পর্ব উপস্থাপন করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, তখন এই সত্যজিৎ এবং মহাভারত অর্থাৎ কিনা দুটি আমার প্রিয় বিষয়কে একত্রিত করে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবার যে সুযোগ, সেটি আমি হাতছাড়া করতে চাইনি। তাই আজকে সত্যজিৎ রায় এবং মহাভারত নিয়েই এই এপিসোডটি আমি করছি। যেটি পড়ব বা যে সম্বন্ধে টুকটাক আলোচনা করব, এবছর পূজাবার্ষিকীতে আমার সে সম্বন্ধে একটি প্রবন্ধও বেরোবে। পরবর্তী সময়ে আপনাদেরকে আমি সে সম্বন্ধে অবগতও করব এবং আপনারা চাইলে সেটি পড়ে দেখতে পারেন। তো সে যাই হোক, সত্যজিৎ রায়ের যে ফেলুদা সমগ্র রয়েছে, ফেলুদা কাহিনীগুলি রয়েছে, তার মধ্যে আপনারা নিশ্চয়ই একটি গল্প আপনারা সকলেই হয়তো নাম শুনে থাকবেন, পড়েও থাকবেন, গোলকধাম রহস্য। তার শুরুটা যদি একটু আপনারা খেয়াল করেন, যেখানে তোপসে এবং ফেলুদার মধ্যে একটি কথোপকথন হচ্ছে। সেটি কি না, ফেলুদা জিজ্ঞেস করছে তোপসেকে, আচ্ছা জয়দ্রথ কে ছিল? তোপসে উত্তর দিচ্ছে, দুর্যোধনের বোন, দুঃশলার স্বামী। আর জরাসন্ধ? মগধের রাজা। ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর দাদা। আচ্ছা অর্জুন ও যুধিষ্ঠিরের সংখ্যের নাম কি? না অর্জুনের দেবদত্ত, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়। কোন অস্ত্র ছুড়লে শত্রুরা মাথা গুলিয়ে সেম সাইড করে বসে? না তাস্ত্র। এর সঙ্গে আরেকটি প্রশ্ন আমি জুড়ছি, সত্যজিৎ কে ছিল? না কমান্ডার ইন চিফ রাজার পাঞ্চালের সেনাবাহিনী। এই শেষ যে লাইনটি, যে প্রশ্নটি আমি উল্লেখ করলাম, আমাদের কাছে কিন্তু সত্যজিৎ বলতে প্রথমেই যার কথা মনে পড়ে সেটি যে সত্যজিৎ রায়, মহাভারতের সেই সত্যজিৎ নয়। সে কথা যাকে, তো সালটা 1959 সম্ভবত, আমার যেরকম মনে পড়ছে। আপনারা সকলেই জানেন যে সত্যজিৎ রায় কোনো সিনেমা তৈরি করার আগে একটি খেরোর খাতা, যে লাল কাপড়ে শালুতে বাঁধানো শক্ত বাইন্ডিং এর যে খাতা, সেটির মধ্যে নোটস, চিত্রনাট্য, তার যে চরিত্রগুলি আছে সেই চরিত্রগুলির স্কেচেস গুলো, তাদের ড্রেস আপের গুলো, ব্যাপার স্যাপার, নোটেশন, আবহ সঙ্গীতের ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত কিছু নোট করতো। সেরকমই একটি খেরোর খাতার হদিশ পাওয়া যায় 1959 সাল 13 ফেব্রুয়ারি, এরকমই তারিখটি দেয়া রয়েছে। তো সেখানে সেই খাতায় তার উদ্দেশ্যটা কি না, মহাভারত নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের চিন্তা ভাবনা সে করেছিল। এবং লেখাগুলি সেই ব্যাপারে লিখেছিল, সেটি কোনোভাবেই চিত্রনাট্য না হলেও চিত্রনাট্যের ভিত্তি, এই কথাটি কিন্তু বললে মনে হয় উত্তুক্তি করা হবে না। তাই আমরা আজকে তার যে নোটসগুলো রয়েছে সেইগুলো ধরেই অল্প বিস্তর কিছু বলার চেষ্টা করব। অবশ্যই সে 30 পাতা জুড়ে যে বিরাট এক নোটস রয়েছে, ভান্ডার রয়েছে, সবটুকু আলোচনা করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না, এমনকি একটি প্রবন্ধের মধ্যেও সম্ভব হয়নি আমার পক্ষে, যেটি আমি লিখেছি পূজাবার্ষিকীর জন্য। সম্ভবত সেটার জন্য একটি বই হওয়া উচিত আলাদা করে। তো সে যাই হোক, সেই সম্বন্ধে অল্প বিস্তর দুই একটি কথা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেখানে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই খেরোর খাতায় একটু উকি দিলে বোঝা যাচ্ছে যে যাই হোক না কেন, এই যে মহাভারত সিনেমাটি যদি তিনি তৈরি করতেন, সেটি কোনোভাবেই কিন্তু শুধুমাত্র ভারতীয় হতো না, সেটি হতো একটি আন্তর্জাতিক ছবি। তার কারণটি হচ্ছে তার যে নির্বাচিত যে অভিনেতা,
সেই লিস্টটি একটু দেখলেই, কাস্টিং লিস্টটি একটু দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি খুব সহজেই। যেমন দেখা যাচ্ছে যে ধৃতরাষ্ট্রের ভূমিকায় তিনি বেছেছিলেন বিখ্যাত রুশ অভিনেতা নিকোলাই চেরকাসভকে, আর দুর্যোধনের চরিত্রে তিনি বেছেছিলেন জাপানি অভিনেতা তোশির মিফুনিকে। আর 5টা ছবির ক্ষেত্রে তিনি ঠিক যেমনটি করতেন এখানেও তিনি তেমনটি করেছেন। মহাভারত কালের আর্থসামাজিক ব্যবস্থা, খাওয়া দাওয়া, চলাফেরা, কর্তব্য, বিধিনিষেধ, বিবাহ, যুদ্ধ নিয়ম, যুদ্ধের সময় কি কি অস্ত্র ব্যবহৃত হতো, বাজনা, অলঙ্কার আদি, শিল্প, সমস্ত কিছু সম্পর্কে একটি সলিড একটি আইডিয়া তিনি লিপিবদ্ধ করেছিলেন। যেখানে যেরকম তিনি প্রধানত যে পয়েন্টগুলো তিনি ধরতে চেয়েছিলেন সেটি হচ্ছে স্বয়ংবর সভা, রাজসূয় যজ্ঞ, দূত সভা এবং যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রটি। এবং তিনি একটি নিজের মতো করে একটি বংশতালিকাও প্রস্তুত করেছিল এই কুরু বংশে। তো সে যাই হোক, সেই নোটসে আমরা যেরকম বিবাহ পদ্ধতি থেকে শুরু করে শিক্ষা, কৃষি পালন, অলঙ্কার আদি, পশুপালন, গৃহ নির্মাণের প্রণালী, যুদ্ধের নিয়ম, বেশভূষা, আচার বিচার ইত্যাদি সম্বন্ধে একটি থরো আইডিয়া আমরা কিন্তু পাই। তিনি 2টি পার্টে ভেঙে এই সিনেমাটি তিনি কিন্তু করতে চেয়েছিলেন। পার্ট 2টি কি কি না, একটি হচ্ছে ক্রীড়া দর্শন অর্থাৎ ক্রীড়া প্রদর্শন, যেখানটায় কিনা আমরা জানি যে শিক্ষান্তে কৌরব এবং পাণ্ডবরা সমস্ত ধৃতরাষ্ট্র এবং আরো যে সমস্ত বন্ধু রাজাগণ ছিলেন সকলের সামনে, বয়োজ্যেষ্ঠদের সামনে তারা নিজেদের পারদর্শিতা, নিজেদের কাজকর্ম প্রদর্শন করেছিল, সেই জায়গাটিকে তিনি ধরতে চেয়েছিলেন। তারপরে আসে যতুগৃহের কথা, সেটিকে দ্রৌপদীর স্বয়ংবর, যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ, পাশা খেলা অর্থাৎ দুধ ক্রীড়া এবং সেখানে হেরে যাওয়ার পর বনগমন। এটি ছিল প্রথম পর্বের ছবিটি। 2টি পর্বে ভেঙে তিনি করতে চেয়েছিলেন যেমনটি বললাম। আর দ্বিতীয় পর্বে যুধিষ্ঠিরের প্রত্যাবর্তন, উদ্যোগ পর্ব, যেখানে যুদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরেই আসছে কুরুক্ষেত্র এবং সবশেষে যুধিষ্ঠিরের সিংহাসন আরোহণ। এই 18 দিনের যে যুদ্ধ হয়েছিল, এই 18 দিনের যুদ্ধের শেষে গান্ধারী তার কুরু সেই সমস্ত পত্নীদেরকে নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হচ্ছে, প্রবেশ করছে, সেটির মধ্যে দিয়েই কিন্তু তিনি সিনেমাটি সমাপ্ত করতে চেয়েছিলেন, তার 2য় পর্বের সিনেমাটি। যদিও আক্ষেপের বিষয় যে এটি কিন্তু তৈরি হয়নি, কিন্তু সৌভাগ্যের কথা এটাই যে তার নোটসগুলি রয়ে গিয়েছে। তাই পরবর্তী সময় কেউ যদি কখনো মনে করেন যে এই ব্যাপারে সিনেমা করবেন, এই নোটসগুলি কিন্তু মারাত্মক কার্যকর হবে। এবং সেটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল সন্দীপ রায় এবং বিচিত্রপত্র যে ম্যাগাজিনটি রয়েছে তাদের আনুকূল্যে। সেখান থেকে কিছু কিছু কথা আমি আজকে আপনাদেরকে বলবো। যেমন ধরুন, দেখা যাচ্ছে যে অগ্নিকে সাক্ষী রেখে কন্যাকে ধর্মপত্নী রূপে বরণ করা হয় এবং দ্রৌপদীর যে বিবাহ হয়েছিল তাতে পুরোহিত ধৌম আহুতি দিয়েছিলেন এবং বর বধূকে অগরু জল, চন্দন জল ইত্যাদি সুগন্ধি জল দ্বারা অভিষেক করা হয়েছিল, পুষ্প মাল্যের দ্বারা ভূষিত করা হয়েছিল এবং সেই সময় মঙ্গল শঙ্খ তুর্যনী নাদ ঘোষিত হয়েছিল। এবং সেখানে রায়বাবু একটি শ্লোক উদ্ধার করেছেন, দিয়তাং ভজ্যতাং, অর্থাৎ কিনা দিয়তা এবং ভোজ্যতার কথা বলা হচ্ছে। আত্মীয় অনাত্মীয় সকলের আগমন ঘটত। কন্যাদের সাজসজ্জার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, কানে কুণ্ডল, গলায় রত্নহার, দামি পোশাক পরিধান করে নানান স্বর্ণ এবং রত্নালঙ্কারে ভূষিত হয়ে হাতে একগাছি পুষ্পমাল্য বা কাঞ্চনমাল্য নিয়ে সভাগৃহে কন্যা উপস্থিত হতো। তুর্যধ্বনি, মঙ্গল শঙ্খ বেজে উঠত এবং কুসুণ্ডিকা করা হতো মণ্ডপে, যেটি কিনা আদপে যজ্ঞকে একটি অগ্নি সংস্কার করার একটা ব্যাপার। বেদ মন্ত্র উচ্চারণ হতো এবং ঘৃতাহুতি দিত 3 বেদের। 3 বেদ, সে সকালে কিন্তু 3টে বেদ ধরা হতো, ঋক, সাম, যজুর, অথর্ব ছিল না। 3 বেদের যে পুরোহিত ছিল, ঋত্বিক, হোতা ইত্যাদি, তারা স্বস্তি বাচন করত, সভা নিঃশব্দ হতো, চুপচাপ বসত এবং সবশেষে কন্যার যে ভ্রাতা সে কি করত না, সে তখন একে একে উপবিষ্ট সমস্ত রাজাগণ, সামন্তগণ যারা কিনা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতো, এই স্বয়ংবরের কম্পিটিশনটায়, কারণ আপনারা জানেন কোনো না কোনো একটা গোল দেয়া থাকতো যে এটি এই কাজটি করতে হবে। যেমন রামের ক্ষেত্রে হরধনু ভঙ্গ, অর্জুনের ক্ষেত্রে সেই মৎস্যচক্ষুতে বাণ নিক্ষেপ, প্রতিবিম্ব দেখে ইত্যাদি ইত্যাদি। সেই কাজটি যারা করতে আগ্রহী, যারা অংশগ্রহণ করবে, তাদের একটি বিস্তারিত একটি পরিচয় দেয়া হতো সকলের সামনে।
এর থেকেই বোঝা যাচ্ছে যে কুসুন্ডিকা কথার উল্লেখ তিনি করেছেন, বা তিনি যে দশম সংস্কার বিধিরও যে উল্লেখ করেছেন, অর্থাৎ গর্ভাধান পুংসবন, অর্থাৎ কিনা গর্ভধারণের তৃতীয় মাসেই পুত্র সন্তান কামনায় কৃত যে সংস্কার কর্ম, সীমন্তয়ন চতুর্থ বা ষষ্ঠ মাসে করা সংস্কার গর্ভধারণের ক্ষেত্রেই, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকর্ম, উপনয়ন ও বিবাহ, এই যে কটি যে দশম সংস্কার বিধি সে সম্বন্ধেও কিন্তু তিনি উল্লেখ করেছেন সেকালে করা হতো। তার মানে বুঝে দেখুন তার ডেপথ কতটা ছিল এই ব্যাপারে। সেকালে সভাতে নারীরা উপস্থিত থাকতো, তাদের জন্য পৃথক বাসস্থান বা বসবার স্থান থাকলেও অন্তঃপুরে কিন্তু তারা মূলত থাকতো। তারা কিন্তু সাধারণত প্রকাশ্যে বিশেষ আসতো না, তবে সেক্ষেত্রে আসতো সভা থাকলে পরেই। স্বামীদের সঙ্গে স্ত্রীরা অসম্রা অর্থাৎ সেকালের মদ তারা গ্রহণ করত, এবং যৌতুক রূপে বিবাহ ইত্যাদিতে যৌতুক রূপে কিন্তু নারী প্রদানেরও একটি কিন্তু ব্যাপারের উল্লেখ আছে, এবং তিনিও নোটসে সেটি উল্লেখ করেছেন। এক্ষেত্রে একটা কথা আমি বলতে পারি যে শর্মিষ্ঠা অর্থাৎ বৃষপসুর রাজ বৃষপর্বার মেয়ে শর্মিষ্ঠা এবং অসুরগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীর মধ্যে যে দেবযানী সাথে শর্মিষ্ঠা গিয়েছিল, যযাতির সাথে যখন দেবযানী বিয়ে হয় তারপরে, সেই একটা কথাও কিন্তু আমি বলবো। রাজারা যে সমস্ত আমত্ত নিয়োগ করতেন তাদের মধ্যে কিন্তু 3 জন শূদ্রও নিয়োগ করা হতো। এই যে দ্রৌপদী শিক্ষা দীক্ষার ব্যাপারে উল্লেখ করতে গিয়ে রায়মশাই একটা ব্যাপার পরিষ্কার করেছেন যে দ্রৌপদী কিন্তু শৈশব থেকেই তার ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা ধৃষ্টদ্যুম্নের সাথে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ইন্দ্রকে যে রাজনীতি শিক্ষা দিয়েছিলেন, যাকে বাহ্যস্পষ্ট রাজনীতি বলা হয়ে থাকে, যে বিদ্যা বিদুরের কাছেও ছিল সেই বিদ্যা কিন্তু ধৃষ্টদ্যুম্নের সাথে দ্রৌপদীও কিন্তু শিক্ষা করেছিল। এছাড়া দ্রৌপদীর আর কি কাজ ছিল পাণ্ডবদের সাথে, না বা সেই পাণ্ডব বংশে কুরুবংশে, না প্রায় 1000 লোকের খাওয়া দাওয়ার তদারকি দ্রৌপদীকেই করতে হতো। শত সহস্র যে দাসদাসী ছিল তাদের কাজকর্ম সুপারভাইজ করা, বেতন দেওয়া, তাদের অভিযোগ লক্ষ্য করা, অন্তঃপুরে সর্বপ্রকার তত্ত্বাবধান এবং সর্বোপরি অ্যাকাউন্টস অ্যান্ড অডিটস অর্থাৎ রাজকোষের হিসাবপত্র দেখার কাজটাও কিন্তু তারই ছিল। সেকালে কৃষি এবং পশুপালন অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে ব্যাপারে তিনি বলছেন যে সমস্ত সম্পদশালী কৃষক বণিকরাই কিন্তু তার আয়ের 6 ভাগের 1 ভাগ রাজকর হিসাবে প্রদান করত, আর কৃষকরা শতকরা মাসিক 1 টাকা হারে কিন্তু ঋণ নিতে পারত। আর পশুপালনের ব্যাপারে ঘোড়া, গাধা, কুকুর, বিড়াল ইত্যাদিরও কিন্তু পালন করা হতো। এইবার আসি যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞের ব্যাপারে তিনি কি বলেছেন। না, যজ্ঞে সেই রাষ্ট্রীয় যজ্ঞে তো বিভিন্ন দেশ থেকে উপঢৌকন ইত্যাদি ইত্যাদি পাঠানো হচ্ছিল। সেখান থেকে কোন কোন দেশ থেকে এসছে, না চীন দেশ, সিংহল অর্থাৎ বর্তমানে শ্রীলঙ্কা, কাম্বোডিয়া বর্তমানে উপঢৌকন এসেছিল, এবং সেই উপঢৌকন গ্রহণ করার ব্যাপারে যেমন ছিল নিযুক্ত ছিল দুর্যোধন, তার কথা অনুযায়ী সেই জায়গাটি শ্লোকটিও তিনি উল্লেখ করেছেন যে এত উপহার পেয়েছে যে এপার ওপার কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং সেই জায়গাটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন সেই শ্লোকটি, অপর্যন্তং ধনৌঘং তং দৃष्ट्वा শত্রুরহং নৃপ ষড়মনৈবাধিগচ্ছামি চিন্তয়নশীং বিভোরা। এরকম একটি শ্লোকের কিন্তু উল্লেখ করা হচ্ছে। সমুদ্র অভিযানেরও খবর পাওয়া যায় সেখানে, এবং সোনার যে বহুল ব্যবহার ছিল সে মণ্ডপের তোরণ তৈরি বলুন, ঘট থালা এবং মুদ্রা তৈরি অর্থাৎ মোহর তৈরির ক্ষেত্রেও কিন্তু সোনার ব্যবহার ছিল। কিন্তু আমি বলি কি তামার ব্যবহার ছিল না? ছিল। তামার ব্যবহারও ছিল বিভিন্ন বাসন কোসন, ভোজ্যপত্র ইত্যাদি তৈরিতে লোহার ব্যবহার ছিল, কোদাল, বড়শি ইত্যাদি তৈরিতে। আর দন্তশিল্পের কথাও কিন্তু উল্লেখ করেছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে দন্তশিল্প দাঁতের দাঁত দিয়ে যে তৈরি সম্ভবত জিনিসপত্রের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন, যেমন খড়গের বাটি বলুন বা শরীরের আবরক বিভিন্ন জিনিস, কবচ, এমনকি পাশা, খেলা, দুধ ক্রীড়া, যেটি প্রচন্ড ইম্পর্টেন্ট এই মহাভারতে, তার খুঁটিগুলো কিন্তু কি দিয়ে তৈরি হতো, না এই দাঁতের তৈরি হতো, হাতির দাঁতের তৈরি হতো। এছাড়া বিভিন্ন জন্তু জানোয়ারের চামড়া, যেমন এক্ষুনি আমি উল্লেখ করতে পারি, তিনিও উল্লেখ করেছেন রায়বাবু সত্যজিৎ রায়, যে অর্জুনের যে ধনুক সেই গান্ডিব কিন্তু তৈরি হয়েছিল গন্ডারের চামড়া দিয়ে। এছাড়া বাঘের চামড়ার কম্বলও কিন্তু উল্লেখ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে। এছাড়া সেটাকে বলা হচ্ছে কি না দিয়া গাছ কম্বল। এছাড়াও চামড়ার জুতোর ব্যবহার ছিল, রং বেরঙের ছাতা
আমরা দেখতে পাই মহাভারতকালে, কিন্তু মহাভারতকালে, মাফ করবেন একটু ভুল বললাম, রং বেরঙের ছাতার কিন্তু ব্যবহার আমরা দেখতে পাই না। মূলত শ্বেত শুভ্র শ্বেত ছত্র সাদা রঙের ছাতাই ব্যবহৃত হতো। এছাড়াও পোশাকের ক্ষেত্রে রং বেরঙের পোশাক ব্যবহার করা হতো। অনুষ্ঠানের পার্থক্যের জন্য বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হতো। মূলত শ্বেত শুভ্র, রক্তিম লাল, কৃষ্ণ কালো এই সমস্ত চামড়ার রঙের জিনিসপত্র ব্যবহৃত হতো। মুনি ঋষিরা কৃষ্ণ সার চরমের যে আচ্ছাদন যুক্ত যে কুশাসন ব্যবহার করতেন। এয়ার কন্ডিশনের ব্যাপার উল্লেখ না থাকলেও বা স্পষ্টভাবে বোঝা না গেলেও এটা কিন্তু বোঝা যাচ্ছে যে সেখানে উশির ছদ্ম নামে এক ধরনের বস্তুর কিন্তু ব্যবহার ছিল। সে সম্বন্ধে মূলত যে জিনিসটা কি তিনিও বুঝতে পারেননি বা আমারও বিশেষ জানা নেই। তবে যানবাহনের ক্ষেত্রে কিন্তু 4টি ঘোড়ার রথে 4টি ঘোড়ায় টানা রথ, যেমন অর্জুনের রথ ইত্যাদি উল্লেখ পাওয়া যায়। এছাড়াও উট, খচ্চর, গাধা চালিত রথের কিন্তু উল্লেখ তিনি পেয়েছেন। এছাড়া দ্রৌপদী স্বয়ংবর সভার উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে সভাগৃহগুলি প্রাকার প্রাচীর দ্বারা বেষ্টিত হতো, আর সেখানে দেওয়ালে মেঝেতে নানা রঙের নানা মণিমাণিক্য পাথরের কাজ করা হতো, অনেকটা যেন আজকালকার দিনের মোজাইকের মতো জিনিসপত্র থাকতো। এছাড়া তিনি একটি শ্লোকের উল্লেখ করেছেন বা সংস্কৃত শব্দবন্ধ, যে মণিকুট্টিম ভূষিতাং সুবর্ণ জল সংবিতা, অর্থাৎ সোনার জলে মোড়া জিনিস। এছাড়া সুগন্ধিত সুবাসিত ফুলের মালারও বেষ্টন কিন্তু চারদিকে থাকতো। এছাড়া উদ্যানে লতা গুল্ম দেখা যেত, ময়ূর পোষা হতো, হ্যাঁ। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল থাকতো জলাশয়ে, সুগন্ধিযুক্ত রাজহংস পোষা হতো, বালিহাঁসও, কারণ্ডব যেটা বালিহাঁস, চক্রবাক ইত্যাদিও কিন্তু উল্লেখ তিনি করেছেন। এছাড়াও কুরুকুলে ঐশ্বর্যমণ্ডিত প্রাসাদে এক একজনের জন্য কিন্তু ঘরও নিযুক্ত থাকতো। যেমন পাণ্ডু জ্যেষ্ঠ ধৃতরাষ্ট্রের জন্য 4র্থ কক্ষায় তিনি থাকতেন, অর্থাৎ 4খানা কক্ষ তার জন্য ছিল। এছাড়া প্রশস্ত রাজপথের দুপাশে পতাকা, ঘণ্টা বা অনুষ্ঠান থাকলে মালা দিয়ে, সুগন্ধি মালা, ফুলের মালা দিয়ে সাজানো, এই সবেরও কিন্তু উল্লেখ অল্প বিস্তর পাওয়া যায়। নৌকোর ব্যবহার ছিল এবং ফোয়ারা অর্থাৎ কিনা শতধারা জলস্বত্র যেটা, তারও উল্লেখ কিন্তু হস্তিনাপুরে পাওয়া যায় এবং তিনিও পেয়েছেন। এছাড়া মুশিকদের লোমে তৈরি কম্বল, এ নিয়ে আমি একটি ছোট এপিসোডও করেছি মহাভারতের বিশেষ পর্ব বলে, যে মুশিকদের লোমে তৈরি কম্বলের উল্লেখও কিন্তু তিনি পেয়েছেন বা করেছেন। এই কথাটি কিন্তু আমরা তার সেই নোটস থেকে পাচ্ছি। যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞ চলাকালীন কাম্বোজ রাজ বা চীন দেশ ওই সমস্ত জায়গা থেকে কিন্তু মুশিকদের লোমে প্রস্তুত তেল বা বিড়ালের লোমে প্রস্তুত কম্বলের উল্লেখ তিনি কিন্তু করেছেন। আর পশম এবং রেশমের যে বিভিন্ন ব্যবহার বা তা দিয়ে নির্মিত যে বস্ত্র ইত্যাদিও কিন্তু ব্যবহৃত যে হতো সে কথারও কিন্তু তিনি উল্লেখ করেছেন। আর রাজসভায় শিল্পীগণদের সমাদর ছিল এবং শিল্পীরাও কিন্তু কর দিত, এমনই কিন্তু তিনি উল্লেখ করেছেন। এছাড়া খাবার দাবার হিসাবে মূলত ছিল ধান এবং জব। এই ধান এবং জবের মারাত্মক একটা কিন্তু ব্যবহার কিন্তু সেকালে ছিল। ভাতের, কেন কি দেখুন, অন্ন, ধান জবের অন্ন কথার প্রকৃত অর্থ হচ্ছে যা খাওয়া হয় বা গ্রহণ করা হয়, তা সেই অন্নেরও কিন্তু উল্লেখ ছিল। সেক্ষেত্রে মূলত হচ্ছে গিয়ে যেমন বললাম ধান জব। এছাড়া পিঠা, গুড়, দই, ঘি, তিল, মাছ, মাংস, হ্যাঁ মাছ এবং মাংসেরও উল্লেখ ছিল, যদিও বলা ভালো যে মাংসের যতটা ব্যবহার ছিল, বহুলতা ছিল, যতটা ফেমাস ছিল, মাছ ততটা ছিল না। বরাহ বা হরিণ, বরাহ অর্থাৎ পর্ক আর হরিণের মাংস খাওয়া হতো এবং বেদে যজ্ঞে আহুতি যে পশুদের দেয়া হতো তার যে ঝলসানো মাংস সেটি খাওয়ারও কিন্তু একটি উল্লেখ পাওয়া যায়। এছাড়া গুড় ও মধু থেকে প্রস্তুত যে মদ সেটিও কিন্তু যথেষ্ট বাড়াবাড়ি রকমেরই কিন্তু খাওয়া হতো বা বাড়াবাড়ি রকমেরই কিন্তু সুরা আসক্তি ছিল। এছাড়াও বিভিন্ন বিধিনিষেধ কর্তব্য কার্যের কথাও তিনি উল্লেখ করেছেন তার নোটসে, আমরাও যেমনটি দেখতে পাই। যেমন ধরুন, এক বস্ত্রে যাওয়া নিষেধ, উত্তরীয় চাদর ব্যবহার অত্যাবশ্যক, দ্রোণ কৃষ্ণ
যেরকম সাদা ধুতি ব্যবহার করত, আবার কর্ণ কিন্তু পীত বর্ণ ব্যবহার করত, দুর্যোধন নীল রঙের কাপড় পরিধান, বলরামও নীল রঙের কাপড় পরিধান করত। এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং আমরা জানি। পৈতে বা যজ্ঞোপবীত যে ধারণ করা হতো সেটি কিন্তু হতো সাদা রঙের। এছাড়া পুরুষেরাও অলঙ্কার আদি পরত, অঙ্গদ, কুণ্ডল, নানান রত্ন নির্মিত অলঙ্কার পরত। যুদ্ধে যোদ্ধারা শিরস্ত্রাণ অর্থাৎ হেলমেট পরত। দুর্যোধন থেকে অর্জুন সবাই মোটামুটি লম্বা চুল রাখত এবং অর্জুন যে বেনি করত বা অর্জুন পুত্র যে বেনি করত সে কথারও কিন্তু উল্লেখ আমরা পাই। তাকে কাকপক্ষ বা পঞ্চশিখা সেটি অভিমন্যু এবং অর্জুন দুজনের ক্ষেত্রেই কিন্তু পাওয়া যায়। আবার ব্যাসদেব, দ্রোণাচার্যরা কিন্তু দাড়ি রাখত, ব্রহ্মচারীরা হাতে দণ্ড রাখত। রাজসূয় বা বৈষ্ণব ইত্যাদি যজ্ঞের যে উল্লেখ আমরা পাই মহাভারতে, বৈষ্ণব যজ্ঞটি করেছিল দুর্যোধন ওই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞকে একটু টক্কর দিতে। সেখানে যজমান এবং ব্রহ্মচারীরাও কিন্তু ক্ষৌম বস্ত্র পরিধান করত, রেশমের বস্ত্র তারা পরত, কৃষ্ণ সার যে হরিণ চর্ম তাও কিন্তু ব্যবহার করত। দ্রৌপদীকালে বিবাহকালে দ্রৌপদীও কিন্তু রেশম নির্মিত ক্ষৌম বস্ত্র পরিধান করেছিলেন। এছাড়াও নিষ্ক, কম্বু, কেউর বা বাহুভূষণ হাতে পড়ার জিনিস, হ্যাঁ, এছাড়াও হাতে সম্ভবত শাখা পরেছিলেন তিনি। পিপলু অর্থাৎ কিনা ভ্রূমধ্যে চিহ্ন যেটার মানে টিপ সেটিও কিন্তু যে ব্যবহার করেছিলেন এবং অনেক সময় চন্দন লেপন করা হতো, যার উল্লেখ তিনি পেয়েছেন ভীষ্মের সরসজ্জাকালে যে সে কুমারীগণ ভীষ্মর ব্যথা বেদনা কমাতে বা কোনো কারণবশত চন্দনের লেপন দিচ্ছে। দিনের শুরুতে পূর্বাহ্নে কেশ প্রসাধন বা অঞ্জন লেপন অর্থাৎ চুলের পরিচর্যা, চুলঠুল বাঁধা, চোখে অঞ্জন লেপন ইত্যাদি করতো। বিধবারা কিন্তু সেকালেও সাদা বস্ত্র পরত, এমনটি কিন্তু উল্লেখ আমরা পাই। এছাড়া গুরুজনদের পা স্পর্শ করে আশীর্বাদ ভিক্ষা করা। রাজ্যাভিষেকের যে রীতির কথা তিনি উল্লেখ করেছেন সেটি অনেকটা এরকম, যেটি সোনার নির্মিত জলপূর্ণ ঘটে খই পুষ্প প্রক্ষেপ করে রাজাকে সুবর্ণপীঠ সোনার সিংহাসনে বসিয়ে তার মাথায় বা পিড়িতে বসিয়ে তার মাথায় সেই জল ঢালা হতো। মন্ত্রজ্ঞ ব্রাহ্মণগণ মন্ত্রোচ্চারণ করতেন এবং তারপরে তাকে জলপূর্ণ যে মৃত্তিকা বা রৌপ্য বা তাম্র নির্মিত যে কলস তার মধ্যে জল পূর্ণ করে তাকে দেখানো হতো। খই, পুষ্প, কুশ, দুধ, মধু, ঘৃত, সমী, পিপল, অশ্বত্থ, পলার, সমিত অর্থাৎ কিনা বিভিন্ন ধরনের যে জিনিসপত্র, শুভ চিহ্ন যুক্ত যে জিনিসপত্র সেগুলো তাকে দর্শন করানো বা স্পর্শ করানো হতো। এবং দ্রৌপদী এবং যুধিষ্ঠিরকে একসাথে বসিয়ে ধৌম মন্ত্রোচ্চারণ পূর্বক আহুতি দিল এবং বাসুদেব কৃষ্ণ তখন পূজিত শঙ্খের জল দ্বারা যুধিষ্ঠিরকে অভিষেক করলেন এবং সেই সময় নানান ধরনের বাদ্যবাজনা বাজানো হতো, মঙ্গলসূচক বিভিন্ন বাদ্যবাজনা বাজানো হতো সেকালে। সেই সময় যেমন পনব, ঢোল জাতীয় বাদ্যযন্ত্র, আনক, ঢাক জাতীয়, দুন্দুভি ইত্যাদি ইত্যাদি বাজানো কিন্তু হতো। আনন্দ প্রকাশের ক্ষেত্রে করমর্দন আমরা যা আজও করি সেটিও যে করা হতো তিনি কিন্তু সেটি উল্লেখ করেছেন। এবং অপমান টপমান করলে তখন যে রীতিটি প্রচলিত ছিল, কোনো বাজে কথা বললে সুস্থি বাচনের উল্লেখ কিন্তু ছিল। যেমন ধরুন দ্রৌপদীর অপমান হচ্ছে যখন ভরা রাজসভায়, তখন কিন্তু বিদুর, গান্ধারী, ভীষ্ম, দ্রোণ এরা কৃপ এরা কিন্তু স্বস্তি বাচন করেছিল। যোগ শব্দটি স্পেশালি ব্যবহৃত হতো যে আনন্দ ব্যক্ত করার সময়। এছাড়া সাঁতার খেলা, ডাঙ্গুলি খেলা ইত্যাদি বিভিন্ন ধরনের খেলারও কিন্তু উল্লেখ পায়। এছাড়া যেমন ধরুন বাদ্যযন্ত্র হিসেবে বীণা, ঝল্লিশক অর্থাৎ হরিবংশ উল্লেখিত এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ, এছাড়া বাঁশি, মৃদঙ্গ এই সমস্ত বাদ্যযন্ত্রেরও কিন্তু ব্যবহার সেকালেও কিন্তু হতো। এখানে একটা কথা আমি বলবো যে এই মৃদঙ্গ বা কুইনেট ধরনেরও কিন্তু বাদ্যযন্ত্র একটি ব্যবহৃত হতো। দুর্লক্ষণ হিসাবে ধরা হতো সেন, কাক, কৃধন্য, কঙ্ক, বক, কোকিল, শতপত্র, কাঠঠোকরা পাখি, চাষ বা বহুবর্ণ পালকযুক্ত উচ্চস্বরে ডাকতে পারে এমন পাখি, ভাস, সারস, ময়ূরের চিৎকার এগুলিকে ধরা হতো। সকাল সকাল আমরা যেমন দাঁত মাজি, সেকালেও কিন্তু দন্তমার্জনার একটা কিন্তু ব্যবস্থা ছিল, সেটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এছাড়া বিভিন্ন আরো নিয়ম কানুন ছিল, সব তো উল্লেখ করা এখানে সম্ভবপর নয়, এখানে সেই লিস্ট বিরাট।
সেটি একটি দুটি প্রবন্ধের এপিসোডে ধরা মুশকিল, যেমনটি আমি গোড়াতেই বলেছিলাম যে একটি বই হলে ভালো। তবুও যতটা সম্ভব আমি বলছি, যেমন ধরুন শারীরিক অভিব্যক্তি প্রকাশ করার মধ্যে, যেমন ধরুন খুব চিন্তাশীল হলে, খুব কিছু চিন্তা করলে পায়ে নখ দিয়ে মাটিতে দাগ কাটা, আঁক কাটা, যেটি দ্রৌপদীকেও করতে দেখা গেছে, নিচের দিকে তাকিয়ে থাকা, এটি হয়েছে। এছাড়া অক্ষ ক্রীড়া সর্বসাধারণের মধ্যেও সম্ভবত প্রচলিত ছিল, থাকতেও পারে। এবং বউ তার স্বামীকে কি বলে ডাকতো না, আর্য। মাথায় রাখতে হবে এখানে আর্য কথাটি কিন্তু ওই আর্য জাতি ওই অর্থে নয়, কোনো একজন ভদ্র সভ্য মাননীয় ব্যক্তি এই অর্থে ব্যবহৃত হতো। নিমন্ত্রণে দূত প্রেরণ যেমন করা হতো, এবং অতিশোকে আকুল স্ত্রীগণ বুকে আঘাত করে রোদন পর্যন্ত করত। যদিও জ্ঞান বৃদ্ধ উপস্থিত থাকলে কথা না বলাই মার্জনীয় ছিল, কি চুপচাপ তার কথা শোনাটা বাঞ্ছনীয় ছিল। সন্ধ্যাকালে কর্মবিরতি হতো, রাজগৃহে ঋষিমুনিদের সাদর অভ্যর্থনা করা হতো। এছাড়াও জীবন ধারণের, সমাজের চলার রীতিনীতি, নানান কথা বলা হয়। জীবনান্তে সৎকারের কি ব্যবস্থা ছিল সে সম্বন্ধেও কিন্তু সত্যজিৎ রায় ডিটেলস নোটে উল্লেখ করেছেন। যেমন দু একটি কথা আমি বলতে পারি। চন্দন কাষ্ঠে পুরানো পুষ্প, গন্ধমাল্য, বস্ত্র, অবশ্যই শ্বেত বস্ত্র ব্যবহৃত হতো ঢাকা দেওয়ার জন্য। শিবিকা করে মহিলারা যেমন যাতায়াত করত, ঠিক তেমনি শিবিকা করেই কিন্তু সৎকারের জন্য নিয়ে যাওয়া হতো, এবং পবিত্র বাজনা বাজাতে হতো। পাশে শ্বেত শুভ্র, যেটা ভীষ্মর কালে আমরা দেখতে পাই যে শ্বেত শুভ্র ছত্র মাথায় ধরা হতো, চামর ব্যঞ্জন করা হতো, সবকে স্নান করিয়ে শুক্ল চন্দনে চর্চিত করে চন্দন কাষ্ঠে চড়িয়ে তাকে অগ্নিসংযোগ করা হতো। এছাড়া যেমন ধরুন ক্ষত্রিয়, অর্থাৎ যার অর্থ কিনা ক্ষত থেকে ত্রাণ দেওয়া, এই ক্ষত্রিয়দের কি কাজকর্ম, তাদের জন্য নির্দিষ্ট ধর্ম কি, এসব ব্যাপারেও কিন্তু অল্প বিস্তর বলা হয়েছে। মহাযুদ্ধ যে ঘটেছিল কুরুক্ষেত্রে 18 দিন ব্যাপী, যাতে কুরুবংশ ধ্বংস হয়, সেই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে কৃষ্ণ অস্ত্র ধারণ না করলেও তারই অধিনায়কত্বে কিন্তু পাণ্ডব করলে সেনাপতি নির্ধারণ থেকে শুরু করে সমগ্র যুদ্ধটি পরিচালিত হয়েছিল। শিবির নির্মাণ পরীক্ষা দ্বারা, শিবির যেগুলো তৈরি হতো সেগুলো পরীক্ষা দ্বারা বেষ্টিত হতো, এবং লম্বা পথ মধ্যে কিন্তু বিশ্রামের জন্য শিবির প্রস্তুত করা হতো। আবশ্যক বোধে রাত্রিতে যুদ্ধ করা গেলেও সাধারণত রাত্রিতে যুদ্ধ কিন্তু করা হতো না বা নিয়ম ছিল না। রাজা, রথী, মহারথীরা যখন যুদ্ধযাত্রা করতেন তখন ব্রাহ্মণগণ প্রশস্তি সূচক মন্ত্র পাঠ করত। এছাড়া পুরোহিতগণ স্বস্তায়ন করত এবং শুভ শঙ্খ নিনাদে যুদ্ধযাত্রা তারা করত। ভেরি, পনব, আনক, মৃদঙ্গ, দুন্দুভি, দামামা জাতীয় বাদ্যযন্ত্র, মহানক, ঢাক জাতীয়, ঝরঝর, করতাল গোত্রীয়, পেশি, কাঠ দিয়ে আঘাত করে বাজাতে এমন বাদ্যযন্ত্র, গবিশান, গরুর মুখের মতো দেখতে এক ধরনের বাদ্যযন্ত্র, এগুলিরও কিন্তু উল্লেখ তিনি খুঁটিয়ে খুঁটিয়ে তার নোটসে করেছেন। তার মানে বুঝে দেখুন কতটা ডিটেইলসে তিনি বারংবার মহাভারতটি পড়েছেন, শুধুমাত্র সেই কালের আর্থসামাজিক রীতিনীতি, কর্তব্য নিষেধ ইত্যাদি পরিধেয়, অলঙ্কার, শিল্প সম্বন্ধে নোট তৈরি করতে। পুষ্কর, অর্থাৎ যেমন মুরজ, বড় ঢাক, ডিম, ছোট ঢাক, এগুলোরও কিন্তু তিনি উল্লেখ করেছেন। দেহ বাঁচাতে তনুত্রাণ, অর্থাৎ কিনা যে বর্ম পরা হতো, কংস বর্ম, লৌহ বর্ম, অসি রাখবার জন্য যে, অর্থাৎ তরোয়াল রাখবার জন্য যে খাপ, সেটিও কিন্তু তৈরি হতো। বিভিন্ন ক্লাসের লোক, বিভিন্ন লেভেলের লোকের অনুযায়ী কখনো স্বর্ণ নির্মিত, ব্যাঘ্রচর্ম নির্মিত, গোচর্ম নির্মিত, এগুলোও কিন্তু হতো। ট্র্যাপ বা চক্রব্যূহ যে রচিত হতো সে কথাও কিন্তু তিনি বলেছেন। এছাড়া যেমন ধরুন সত্যজিৎ রায় মহাসাগরে, এই যে মহাভারতের মহাসাগর মন্থন করে আরো বিভিন্ন বিষয় তিনি ডিটেলসে লিখেছেন, যেগুলি এইটুকু ভাবে সামান্যভাবে বলা সম্ভবপর নয়। যদিও যতটুকু সম্ভব এই এপিসোডে আমি একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম, ইন্টারেস্টিং জায়গাগুলো আমি আপনাদেরকে একটুখানি বলবার চেষ্টা করলাম। তার শেষের পর্যায়েতে একটুখানি যদি আসি, গান্ধারী কুরুক্ষেত্র ভারত যুদ্ধ শেষে সব পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন। হয়তো সেখানে কর্ণের যে পত্নী তারাও আছেন, কুরুবংশ ধরের যে মৃত রাজাদের পত্নী তারাও আছেন। যে কুরু রক্তের ধারায় আজ স্নাত এই কুরুবংশীয় ক্ষত্রিয়দের যুদ্ধবদ্ধ ভূমি, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই গান্ধার কন্যা
এরকমই একটি ছবি আমরা পাই এই সত্যজিৎ রায়েরই গুরু শান্তিনিকেতনে থাকাকালীন নন্দলাল বাবু বা অপন ঠাকুরের, ঠিক মনে পড়ছে না, তার একটি আগায়, যেখানে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের শুধু পাটুকুকে দেখানো হয়েছে, নিজ দিয়ে সেই কুরুবংশের যে বদ্ধ যারা মারা গেছিল তাদের রক্ত বয়ে যাচ্ছে, যার ফলে পা কিঞ্চিত কুঞ্চিত হয়ে গেছে। এরকমই একটি জায়গা কিন্তু তিনি তুলে ধরেছেন, যেমনটি আমরা পথের পাঁচালী বা অন্যান্য সিনেমাতেও দেখতে পারি যে তার একটি শান্তিগত একটি মারাত্মক প্রভাব তার ফ্রেমিং এ, তার কম্পোজিশনে, তার আর্টিস্টিক দিকটাতে ছিল। হ্যাঁ, এখানেও কিন্তু হয়তো বা সেরকম ভাবেই তিনি ব্যাপারটি ধরতে চেয়েছেন। কিন্তু মূল যে কারণে তিনি এই সিনেমাটি করলেন না বলে আমাদের ধারণা, বা তিনি বিভিন্ন সময় বিভিন্ন তার যে সাক্ষাৎকার আছে তিনি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে এই সম্পর্কগুলো এতটাই জটিল। ইভেন আমরা যারা ভারতীয় ছেলেবেলা থেকে এই সমস্ত মহাভারত রামায়ণের ব্যাপার সঙ্গে আমরা পরিচিত, যুক্ত, আমরা জানি, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে ব্যাপারগুলো আমাদের ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার নয়। তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন যে আদৌ কি করে তিনি এই জায়গাটিকে তিনি ধরবেন, যে তাদের মধ্যে রিলেশনের জায়গাটুকু, যে ভীষ্মর সাথে কি শকুনির কি সম্পর্ক, বিদেশিদের কাছে এগুলো তিনি কি করে এস্টাবলিশ করবেন, আমরাই যেখানে পুরোপুরি একেবারে পরিষ্কার আমাদের ধারণা অনেকেরই নেই। শকুনি কি হতো সঞ্জয়ের, যে কিনা যে দিব্যচক্ষু যাকে কৃষ্ণ দান করায়, সে কুরুক্ষেত্রের লাইভ টেলিকাস্টটা কমেন্ট্রি করেছিল ধৃতরাষ্ট্রের কাছে, বা একলব্যের সঙ্গে পাঞ্চাল রাজেরই বা কি সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। সত্যি একটা খুব মুশকিলের ব্যাপার বলে আমারও কিন্তু একান্তভাবেই এ ব্যাপারে মতামত। কিন্তু যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে সত্যজিৎ রায় যে এই নোটসগুলি তৈরি করেছিল মহাভারতের জন্য, সেগুলি একটি বিশদ আলোচনার অত্যন্ত প্রয়োজন আছে। সে মহাভারত নিয়ে যারা উৎসাহী তাদের কাছে, যারা গবেষক তাদের কাছে, এমনকি সাধারণ মানুষেরও ইতিহাস বোঝবার জন্য, মহাভারতের পিরিয়ডটাকে বোঝবার জন্য এই নোটসগুলির পুঙ্খানুপুঙ্খ টিকা টিপ্পণী সহকারে বিস্তারিত এক আলোচনা অ্যানালাইসিসের কিন্তু প্রয়োজন আছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যে উল্লেখ করছেন অমুক বাজনাবাদ, যে তমুক অলঙ্কার ব্যবহৃত হচ্ছে, অমুক ছাতা ব্যবহৃত হচ্ছে, অমুক পশুকে রথচালনা ব্যবহৃত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তার সংশ্লিষ্ট যে শ্লোক, তার ব্যাখ্যা, তার টিকা টিপ্পণীগুলো, এগুলোরও কিন্তু প্রচন্ড যে দরকার আছে বলে কিন্তু আমি মনে করি। অ্যাটলিস্ট আমার তো নিজের ব্যক্তিগতভাবে চিন্তা আছে যে কোনোদিন যদি সম্ভবপর হয়, হ্যাঁ, এ ব্যাপারে আমি একটি বিশদে আলোচনা করব, হয়তো একটি বইয়ের আকার দেওয়ার একটি প্রচন্ড ইচ্ছা আমার আছে। তবে এই কথাই আমি বলে আজকের এই এপিসোডটি শেষ করব, যে সত্যজিৎ রায় সিনেমা, তার কাজকর্ম, লেখা, ঝোঁকা, ছবি, ইলাস্ট্রেশন ইত্যাদি নিয়ে, তার রচনা ইত্যাদি নিয়ে নানান আলোচনা হলেও সত্যজিৎ রায়ের মহাভারতটি নিয়ে কিন্তু বিশেষ আলোচনা আমি কোথাও দেখতে পাই না। তাই আমার মনে হয় এটি নিয়ে প্রচন্ড একটি ইন্টারেস্টিং জায়গা আছে, সবারই হয়তো সেরকমটি লাগবে আশা করি আমার এই এপিসোডটি দেখবার পর। এবং যদি সত্যজিৎ রায়ের পরিচালনায় সত্যি সত্যি দুটি পার্ট এই মহাভারতটি হতো, তবে কেমন হতো তুমি বলো তো।